পুতিন আগুন নিয়ে খেলছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা ফের থেমে যাওয়ায় এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, পুতিন যা বুঝতে পারছেন না তা হলো যদি আমি না থাকতাম তাহলে রাশিয়ার জন্য সত্যিই অনেক খারাপ জিনিস ঘটতো, এবং আমি বলতে চাচ্ছি সত্যিই খারাপ কিছু। তবে রাশিয়ার কি খারাপ ঘটতো তা স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ও CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছেন। গত রোববার ট্রাম্প বলেছেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিনি বাড়াতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বার্তা সংস্থা AFP কে বলেছেন এই যুদ্ধ জো বাইডেনের ভুলের কারণে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে স্পষ্ট যে তিনি আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি দেখতে চান। এর আগে গত রোববারও ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া গত রোববার ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত। প্রায় 54 বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনায় শঙ্কিত ভারত। দেশটির দাবি চীনের সাহায্যে আবার চালু করা হচ্ছে এটি। ভারতীয় গণমাধ্যম NDTVর এক প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি, মাত্র 20 কিলোমিটার দূরে। এটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, যাকে চিকেন নেক বলা হয়। রত্নদীপ চৌধুরীর লেখা প্রতিবেদনটিতে দাবি করা হয় যদি চীন এ বিমানবন্দর সংস্কারে সাহায্য করে তাহলে তারা হয়তো সেখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি যন্ত্র বসাবে। এ কারণে ভারত দ্রুত উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে। যদিও এটি মূলত একটি বেসামরিক বিমানবন্দর থাকবে, তবুও সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। এ পদক্ষেপ শুধু বাংলাদেশের লালমনিরহাটের জন্য নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবেও ধরা হচ্ছে। NDTVর প্রতিবেদন বলছে গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার পরিবর্তে নতুন সরকার এসেছে যারা ভারতের সঙ্গে তেমন ঘনিষ্ঠ নয় এবং চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। অতএব চীনের সাহায্যে বাংলাদেশের এ বিমানবন্দর সংস্কার ভারতের জন্য উদ্বেগের কারণ। এতে আরো জানানো হয় লালমনিরহাট বিমানবন্দর চালুর পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর চালু করবে ভারত। 1990 এর দশকে বন্ধ হয়ে যায় এটি। 1971 সালের যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রত্নদীপ আরও লিখেছেন কৈলাসহর বিমানবন্দর সংস্কার হলে ত্রিপুরার বিমান যোগাযোগ অনেক উন্নত হবে, কারণ এখন ত্রিপুরায় একমাত্র বড় বিমানবন্দর আগরতলা শহরে। 2025 সালের 26 মে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের দল এয়ারপোর্টটি পরিদর্শন করেছে এবং তারা সরকারকে পরবর্তী পরিকল্পনা জানাবে। প্রসঙ্গগত গত সোমবার বিকালে সেনা সদরে এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমউদ্দৌলা বলেন, দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ছে, সে অনুযায়ী আমাদের প্রয়োজনও বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও প্রয়োজনীয়তার ভিত্তিতে এটি নতুন করে সচল করা হচ্ছে। তিনি জানান বিমানবন্দরটির পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে নতুন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, আপনারাই জানেন ওই এলাকায় একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই বিমানবন্দরকে কাজে লাগানো হবে। এটি একটি জাতীয় সম্পদ এবং দেশের প্রয়োজনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ট্রাম্পের গোল্ডেন ডোম পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে। উত্তর কোরিয়া বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছেন তা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে। একটি স্মারকলিপিতে উত্তর কোরিয়া তার আপত্তি জানিয়ে বলেছে গোল্ডেন ডোম আগাগোড়া একটি আক্রমণাত্মক ব্যবস্থা। এটি বিশ্বব্যাপী কৌশলগত অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেওয়ার একটি মারাত্মক কারণ হিসেবে দেশটি বর্ণনা করেছে। মহাকাশকে সামরিকীকরণের
চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। উত্তর কোরিয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ নয় এমন দেশগুলো আত্মরক্ষার একমাত্র উপায় হিসাবে একই রকম পারমাণবিক সক্ষমতা অর্জন করতে বাধ্য হবে। স্মারকলিপিতে আরও সতর্ক করা হয় যে দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মার্কিন ঘনিষ্ঠ রাষ্ট্রগুলো ওই সামরিক কৌশল গ্রহণ করতে পারে। ভবিষ্যতে দেশগুলো যুদ্ধের বলি হতে পারে বলে উত্তর কোরিয়া সাবধান করে। গত সপ্তাহে ট্রাম্প তার ওই মেগা প্রজেক্ট উন্মোচন করেন। প্রতিরক্ষা ব্যবস্থাটি দূরপাল্লার হুমকির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কয়েক স্তরের ঢাল হিসেবে কাজ করবে। কিছু ইন্টারসেপ্টর অস্ত্র মহাকাশে মোতায়েন করা হবে। শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই তা ছোড়ার স্থানে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ব্যবস্থাটিতে থাকবে বলে জানা গেছে। মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের ধারণা 20 বছর ধরে ওই প্রকল্পের জন্য $542 বিলিয়ন বেশি ব্যয় হতে পারে। গোল্ডেন ডোম সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসা করা হলে গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হুমকি রোধ করলে সব জাতিরই তা মোকাবেলার উপায় তৈরির সার্বভৌম অধিকার রয়েছে। তবে মহাকাশের সামরিকীকরণ এবং বিশ্বব্যাপী কৌশলগত ভারসাম্যকে অস্থিতিশীল করে এমন কর্মকাণ্ডের বিরোধিতা রাশিয়া ধারাবাহিকভাবে করে আসছে। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে। পরে এক্স বার্তায় সেনাবাহিনী জানায় তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে। ইসরায়েলিদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী তৎপর। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয়, তবে ইসরায়েলি বাহিনী সেসব প্রতিহত করে। প্রসঙ্গগত ফিলিস্তিনের গাজায় গণহত্যা যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে। লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুড়ছে, কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যার বেশিরভাগ ভূপাতিত করে ইসরায়েলি বাহিনী। কারাগার থেকেই হুঙ্কার ইমরান খানের। জেল থেকেই হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছে বা পরিকল্পনা নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই এর সর্বস্ব স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সর্বোচ্চ স্তরের নেতাকর্মীকে দেশজুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজও রেখে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায় দলের মধ্যে তাদের জায়গা হবে না। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয় ইমরানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে এখন থেকে ইমরান খানের বোনরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআই এর হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিল পশ্চিমা মিত্ররা। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় জার্মানি এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে তাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার অনুমতি পেল। সোমবার বার্লিনে এক ইউরোপীয় ফোরামে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইউক্রেন
ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রের ওপর আর কোনো নিষেধাজ্ঞা নেই। এর ফলে এখন ইউক্রেন রাশিয়ার ভেতরে থাকা সামরিক ঘাঁটি ও অবস্থানে পাল্টা আক্রমণ চালাতে পারবে। এই ঘোষণার মধ্য দিয়ে চ্যান্সেলর মের্স তার পূর্বসূরি ওলাফ স্কলজের সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করলেন। স্কলজ বরাবরই এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে ছিলেন, যদিও এখনো জার্মানি তাদের নিজস্ব শক্তিশালী টরার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। যুক্তরাষ্ট্র এর আগেই তাদের অবস্থান বদলে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই সিদ্ধান্তের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই ঘোষণার পর মস্কো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে ন্যাটোর পক্ষ থেকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং পরিস্থিতি চরমে পৌঁছালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়ে বলেন, এটি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী। এদিকে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের অন্তত 2 ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রুশ নেতৃত্বের ওপর যদি সত্যিকারের আন্তর্জাতিক চাপ না আসে তাহলে এই বর্বরতা কখনোই বন্ধ হবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কর্মকাণ্ডকে পাগলামি বলে উল্লেখ করেছেন, অন্যদিকে জেলেনস্কির বক্তব্যকেও সমস্যা তৈরি করছে বলেও মন্তব্য করেছেন। তবে মার্কিন কংগ্রেসে তার দলের মধ্যেই ভিন্নমত দেখা দিয়েছে। অনেক রিপাবলিকান নেতাই ইউক্রেনকে আরো সহায়তা এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।